হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2 এর কেমিস্ট্রি সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে। অর্থাৎ কেমিস্ট্রিতে এই যে সাজেস্টিভ কোয়েশ্চেন বলছি, মানে এই কোয়েশ্চেনগুলো তো অবশ্যই দেখবে। এবং আমি বারবার বলছি, আমি আগের লেকচারও বলেছি যে সাজেস্টিভ ভিডিও মানে বা সাজেস্টিভ কোয়েশ্চেন মানে কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসবে তা নয়, এই টাইপের কোয়েশ্চেন বা এই টপিকগুলো বা এই থিওরিগুলো থেকে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, সেই জন্য এই টপিকগুলো বা এই টপিকগুলোর করেসপন্ডিং থিওরিগুলো ভালো করে পড়ে যাবে, দেখবে তোমরা কমন পেয়ে যাবে আর কি। ঠিক আছে, অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি, সেটা তো অবশ্যই দেখবে। এবং আজকের লেকচারে আমি যেটা আলোচনা করব মেনলি প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটার হয়তো আনসার আমি সলভ করে দেখাবো না, কিন্তু কিভাবে করবে সেটা বলে দেবো, কোথায় তার আনসারটা পাবে সেটা বলে দেবো। এবং প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা ভালো করে দেখো, এই রিলেটেড টপিকগুলো ভালো করে পড়ে যাও, দেখবে অবশ্যই ক্লাস 11-এ তোমরা অনেক অনেক কোয়েশ্চেন কিন্তু কমন পাবে আজকে এবং প্রিভিয়াস একটা যে লেকচার আছে সেখান থেকে। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথম কোয়েশ্চেন থার্মোডাইনামিক্স থেকে নিঃসঙ্গ সিস্টেম। এখানে শুধু নিঃসঙ্গ সিস্টেম বলবো না, তোমরা বদ্ধ সিস্টেম, মুক্ত সিস্টেম প্রত্যেকটার সংজ্ঞা উদাহরণ করে যাবে। আচ্ছা, তারপরে দেখো বলছে, বইতে তো পাবে অবশ্যই, এগুলো এগুলো বলার অপেক্ষা রাখে না। তারপরে বলছে যে একটি গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়ার জন্য ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন ইন্টু আর টি। তাহলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে, বা এটা অন্যভাবেও পড়তে পারে, সেটা বলতে পারে স্থির চাপে স্থির চাপে বিক্রিয়া তাপ এনথ্যালপি এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপ এনথ্যালপি, মানে ডেল্টা এইচ এবং ডেল্টা ইউ এর মধ্যে যে সম্পর্ক সেটা প্রতিষ্ঠা করো, এইভাবেও পড়তে পারে। তাহলে এটা বইতে পাবে অবভিয়াসলি। তারপরে দেখো এনট্রপির সংজ্ঞা, এককটা অবশ্যই পড়বে, এবং এনট্রপির ভৌত তাৎপর্য, ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কি, সবগুলো বইতে পাবে। হেসের তাপ সমষ্টির নিত্যতা সূত্রটি লেখো। হেসের সূত্র আগের লেকচারেও বলেছি, হেসের সূত্র খুবই ইম্পর্টেন্ট। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত মাত্র হেসের সূত্র, সেটাও দেখবে। আচ্ছা, তারপরে চলো দেখো, বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুষ্ণ পরবর্ত প্রক্রিয়ায় একটি গ্যাস এত জুল 3600 জুল তাপ শোষণ করে, গ্যাসটির এনট্রপির পরিবর্তন। দেখো, আমরা কিন্তু এটা জানি ডেল্টা এইচ ইকুয়ালস টু কিউ অ্যাট কনস্ট্যান্ট পি, অর্থাৎ শোষিত বা বর্জিত তাপের পরিমাণটা এনথ্যালপির পরিবর্তনের সাথে সমান, তাই তো? তাহলে এই যে শোষিত তাপ, তার মানে এখানে ডেল্টা এইচ বলে দেওয়া আছে, ডেল্টা এইচ 3600 জুল আছে, তাই তো? এবার তোমরা জানো ডেল্টা এস মানে কি, ডেল্টা এস ইকুয়ালস টু ডেল্টা এইচ বাই টি, তাই তো? তাহলে এই ফর্মুলাটা ইউজ করে করবে। 27 ডিগ্রি মানে তোমার 300 কেলভিন টেম্পারেচার। হ্যাঁ, টেম্পারেচারটা 27 প্লাস 273 মানে 300 কেলভিন। তাহলে ওই 3600/300 কেলভিন করবে, করলে জুল পার কেলভিনে ডেল্টা এসটা পেয়ে যাবে, তাই তো? এটা করে দেবে। এটা দেখো অনুশীলনীর অঙ্ক, তোমরা যারা ছায়া প্রকৌশলের বইটা পড়ো তারা অনুশীলনীতে কিন্তু এই অঙ্কটা পাবে। এখানে একটু কথা বলে রাখি, যে এখানে কিন্তু অঙ্কটা সলভ করার সময় ধরে নিতে হবে গ্যাসটা আদর্শভাবে আচরণ করে, মানে গ্যাস বিহেভস আইডিয়ালি, মানে আদর্শ গ্যাসের মতো আচরণ করে আর কি। ঠিক আছে, তাহলে সেই জন্য এখানে এই সমষ্ণ পরবর্তী সম্প্রসারণে কিন্তু ডেল্টা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেল্টা ইউ শূন্য হয়, ডেল্টা এইচও শূন্য হয়। এটার প্রমাণ বইতে আছে, তোমরা পাবে, সেখান থেকে করে নেবে। এবং এখানে মনে রাখবে, তাহলে এই দুটো জিনিস পেয়ে গেলে, তাহলে ফার্স্ট ল ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, এইটা ইউজ করে তোমরা ডেল্টা ইউ শূন্য এখানে, তাহলে এই প্রথম সূত্রটা ইউজ করে কিউ বা ডাব্লিউ দুটোই পেয়ে যাবে। আবার ডাব্লিউটা কি করে বের করবে, ডাব্লিউটা বের করার জন্য মানে কিউ, এখান থেকে একটা সম্পর্ক আসবে, কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ। তাহলে ডাব্লিউর মানটা তো বের করতে হবে, নাহলে তো কিউ বের করতে পারবে না সে। তাহলে তোমরা জানো অবশ্যই ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এন আর টি এল এন V2/V1। আর প্রেসারের রেসপেক্টে বললে, এখানে যেহেতু চাপের রেসপেক্ট আছে, P1/P2 ফর্মুলা আছে। আদর্শ গ্যাসের সমষ্ণ পরবর্তী সম্প্রসারণে কৃতকার্যের মান রাশিমালা, সেটা তো অবশ্যই পড়তে হবে, সূত্র তার অঙ্কগুলো। তাহলে এই যে W ইকুয়ালস টু মাইনাস এনআরটি ln V2/V1 বা ln P1/P2, এই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করে ফেলবে, তাই তো? তাহলে W বেরিয়ে গেলে Q ইকুয়ালস টু মাইনাস অফ W হবে। তারপরে বলছে, তারপরের অঙ্কটা দেখো, একটি প্রক্রিয়ায়
সিস্টেম 400 জুল তাপ গ্রহণ করে এবং 100 জুল কার্য সম্পন্ন করে। দেখো, তাপ গ্রহণ করা মানে তাপ শোষণ করা মানে কিউটার মানটা কি হবে? পজিটিভ। তাহলে প্লাস 400 জুল তাপ শোষণ করা বা গ্রহণ করা মানে পজিটিভ, কিউ এর সাইন। আর বর্জন করা মানে নেগেটিভ। তাই তো, এই সাইনটা এখানে ইম্পর্টেন্ট, এটা ফার্স্ট ল এর অঙ্ক, তাই তো। আর ডাব্লু এত জুল কার্য সম্পন্ন করা, সিস্টেমের উপর কার্য করা মানে পজিটিভ, আর সিস্টেম নিজে কাজ করলে নেগেটিভ হয়। তাহলে সিস্টেম কার্য সম্পন্ন করে বলেছে, তাই তো। তাহলে কার্য সম্পন্ন করা মানে মাইনাস হবে এটা 100 জুল। তাহলে এখানে এই যে ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু, এই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করে নেবে। এখানে কিন্তু সাইনটা খুব ইম্পর্টেন্ট, ভাষাটা পড়ে বুঝবে যে সাইনটা কি হবে। ওয়ার্ক ডান অন সিস্টেম পজিটিভ, ওয়ার্ক ডান বাই সিস্টেম ইজ নেগেটিভ। ঠিক আছে, একদম। চলো নেক্সট কোয়েশ্চেন। ঘাবড়ে যাবে না। দেখো, বলছে 25°C উষ্ণতা স্থির আয়তনে 7.8 গ্রাম বেঞ্জিনের সম্পূর্ণ দহনে এত কিলোজুল তাপ উৎপন্ন হয়। ওই উষ্ণতা স্থির 1 atm চাপে সমপরিমাণ বেঞ্জিনের সম্পূর্ণ দহনের তাপের পরিমাণ। দেখো, এটা কিন্তু উদাহরণে পেয়ে যাবে তোমরা ওই যে থার্মোকেমিস্ট্রির যে পার্টটা আছে, ছায়ার বইতেই পেয়ে যাবে। থার্মোকেমিস্ট্রি এক্সাম্পল মানে উদাহরণের এক্সাম্পল দেখবে, ওখানে পেয়ে যাবে অঙ্কটা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মানে প্রথমে মেনলি বেঞ্জিনের দহনের বিক্রিয়াটা লিখতে হবে। তোমরা প্রথম চ্যাপ্টারটাই পড়েছো, CxHx প্লাস x প্লাস y/4 O2 ইকুয়ালস টু xCO2 প্লাস y/2 H2O, তাই তো। সেই হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া, সেই বিক্রিয়াটা লিখবে। সেখান থেকে ডেল্টা এন বের করবে। তারপরে কত মোল বেঞ্জিন এখানে সেটা বের করবে কি করে? প্রদত্ত ভর বাই আণবিক ভর। বেঞ্জিনের আণবিক ভর 78। সেখান থেকে পাবে ডেল্টা ইউ থেকে ডেল্টা এইচ, মানে ডেল্টা এইচ কিন্তু এখানে বের করবে। ডেল্টা এইচ ইকুয়ালস টু তোমাদের যে ফর্মুলাটা আছে আর কি, ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, ওই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। ঠিক আছে, ওই ফর্মুলাটা দিয়ে একদম বইতে উদাহরণের অঙ্কে পাবে এটা। ঠিক আছে, ছায়া প্রকাশনের বইতে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, অবস্থাগত বা ভর নিরপেক্ষ ধর্ম, শুধু এটা না, ইন্টেন্সিভ প্রপার্টির সাথে সাথে তার উদাহরণগুলো এক্সটেন্সিভ প্রপার্টি, সেটাও দেখে যাবে। এক্সটেন্সিভ প্রপার্টি তার উদাহরণ। আচ্ছা, একটি তীব্র অ্যাসিড ও ক্ষারকের প্রশমন এনথালপির মান কত? দেখো, তীব্র অ্যাসিড বা ক্ষারের প্রশমন মানে এখানে তীব্র অ্যাসিড মানে বা তীব্র ক্ষার মানে তার সম্পূর্ণ বিয়োজনের ফলে যে H প্লাস বা OH মাইনাস উৎপন্ন হয়, তারা কিন্তু মানে প্রশমনের মেনলি যে বিক্রিয়াটা। ঠিক আছে, তাহলে কি হয়? অ্যাসিড থেকে H প্লাস আসে আর বেস থেকে OH মাইনাস। তীব্র ক্ষার থেকে সম্পূর্ণ পরিমাণ OH আসবে, H প্লাস সম্পূর্ণ পরিমাণ আসবে, এটা। তাহলে এইটা কিন্তু আমরা বলতে পারি, যেহেতু এইটা সম্পূর্ণরূপে বিক্রিয়া হয়ে যাচ্ছে, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার বিক্রিয়া করে এবং সেখানে সম্পূর্ণ নিউট্রালাইজেশন হয়, সেই জন্য এখানে এর যে উদ্ভূত তাপ সেটা কিন্তু ফিক্সড, মানে সেটা কিন্তু কনস্ট্যান্ট প্রায় ধরা হয় এবং সেটার মানটা দেখবে বইতে পেয়ে যাবে। সেটার মানটা মানে তাপ উৎপন্ন হয় তো, তাহলে 57.3 কিলোজুল। ঠিক আছে, এটা যেহেতু উৎপন্ন হয় তাহলে সাইনটা কি হবে? নেগেটিভ। মান কত বলেছে? আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো এটাও তোমরা ছায়ার বইতে পেয়ে যাবে। এটা কোনো একটা সালে পড়েছিল। হেসের সূত্রটাকে অ্যাপ্লাই করতেও পারো, অথবা সেটা যদি না আসে অপনয়নের মাধ্যমে করবে। মানে যে দুটো ইনফরমেশন দেওয়া আছে, এই যে দুটো ইনফরমেশন, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, তার ডেল্টা এইচ দেওয়া -x কিলোজুল, আর কার্বন মনোক্সাইড প্লাস অক্সিজেন থেকে 2 কার্বন ডাই অক্সাইড, ডেল্টা এইচ বলছে -y কিলোজুল।
তাই তো? তাহলে এখানে মেনলি যেটা করতে হবে তোমাদেরকে, এই দুটো বিক্রিয়াকে কাজে লাগিয়ে কার্বন মনোক্সাইডের গঠন, কার্বন মনোক্সাইডের গঠন, গঠন মানে কি, কার্বন প্লাস হাফ অক্সিজেন থেকে সিও, এই জিনিসটাকে আনতে হবে আর কি। তাহলে এই দুটো বিক্রিয়া অপনয়ন করে, অপনয়ন রিয়াকশন বলতে মানে সেই ছোটবেলায় অঙ্ক করতে অপনয়ন, সেই রকম ভাবে অপনয়ন করে করবে, করলে কিন্তু এটা পেয়ে যাবে অবশ্যই। পারতে হবে কিন্তু, এটা পেরে যাবে। আমি আর বলছি না, জায়গার অভাবে বলছি না, মুখে বলে দিলাম। করে এই ফরম্যাটটা আনবে, সেখানে সেই সাথে সাথে ওই এনথালপির চেঞ্জটা কেমন হয়ে যাবে অপনয়ন করলে সেটা করতে পারবে অবভিয়াসলি। আর আমি একটু বলে দিই, দেখো কার্বন ডাই অক্সাইড উভয় দিক থেকে কাটাকুটি করতে হবে, তাই তো? তাহলে দেখো এইটাকে জাস্ট হাফ করে দিলেই তো হয়। প্রথমে প্রথমে এই যে ২ নম্বর বিক্রিয়া, এটাকে ২ নম্বর দিয়ে, আর প্রথমে ২ নম্বরটাকে হাফ করে দাও, তাহলে এনথালপি অর্ধেক হয়ে যাবে। এইবার তারপরে কি করবে, ১ নম্বর থেকে ২ নম্বরের যে হাফ করলে করে ৩ নম্বর একটা ইকুয়েশন পাবে, সেইটাকে বিয়োগ করে দেবে। এই করে অপনয়ন করলে দেখবে এইটা পাবে সম্ভবত। এটা এইভাবে করে দেখো, ঠিক আছে? মেনলি মানে অপনয়ন করার জন্য যে বুদ্ধিটা খাটাতে হয় অঙ্কের মতো করে, এটা একদম সহজই আর কি। যাই হোক, তারপরে দেখো মিশ্র অ্যাসিড দ্বারা বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া উৎপন্ন ইলেকট্রোফাইল NO2 প্লাস, NO2 প্লাস, এটা হচ্ছে এফেক্টিভ ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল এটির উৎপাদন থেকে বেনজিন এবং বেনজিন থেকে নাইট্রোবেনজিন প্রস্তুতির সম্ভাব্য ক্রিয়া কৌশল, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাইট্রেশন অফ বেনজিনের ক্রিয়া কৌশল ভালো করে দেখে যাবে। ভিভিআই বলে দিচ্ছি, ভিভিআই নাইট্রেশন অফ বেনজিন অনেক স্কুলে কিন্তু পেয়ে যাবে এটা, যে নাইট্রেশন অফ বেনজিনের ক্রিয়া কৌশল লিখতে দেয়। আচ্ছা, তারপরে দেখো এই ধরনের কোয়েশ্চেন, একটা ব্রোমো, মানে এটা হচ্ছে ব্রোমোপোপেন, ঠিক আছে? ইথানোলিক ওইচ দিলে কি হয়, ইথানোলিক ওইচ দিলে এলিমিনেশন হবে, E2 রিয়াকশন হবে এখানে। আর জলীয় ওইচ দিলে SN2 হবে, যেহেতু 1 ডিগ্রি অ্যালকিল SN2 বা E2 আমরা বলছি। ইথানোলীয় দিলে এলিমিনেশন, আর জলীয় দিলে সাবস্টিটিউশন। তাহলে এখানে যে প্রোডাক্টটা হবে সেটা কিন্তু CH3 CH2 OH, সাবস্টিটিউশন হবে, সাবস্টিটিউশন হলো। আর এলিমিনেশন যখন হবে, এলিমিনেশন মানে দেখো আলফা বিটা এলিমিনেশন হবে, তাহলে এখানে কিন্তু প্রোপিন হবে, এক্সটা কিন্তু প্রোপিন। এবার দেখো প্রোপিনে আবার ট্রিট করা হয়েছে বলছে HBr দিয়ে, তাহলে এটা HBr দেওয়া হয়েছে, তাহলে মার্কনিকপের সূত্র মাথায় রাখবে। তাহলে মার্কনিকপের সূত্র, মার্কনিকপ অ্যাডিশন তো জানো কি হয়, সেটা বলে দিলাম। ওই CH3 CHBr, CH3 আমি বারবার বলেছি মার্কনিকপ সূত্র কি, কি প্রোডাক্ট হয়, কেন হয়, সব বলেছি আমি, আর অত ডিটেলসে বলছি না, অনেক কিছু আলোচনা করতে হবে এখানে তাই। আচ্ছা, তারপরে দেখো সিস্টেমের আন্তঃশক্তি কাকে বলে, এটি অবস্থার অপেক্ষক কেন, ঠিক আছে? পেয়ে যাবে বইতে। এ থেকে বি পরিবর্তনটি তাপগ্রাহী, ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এর সূত্র থেকে বলো কোন শর্তে স্বতঃস্ফূর্ত হবে। স্বতঃস্ফূর্ততা শর্ত কি, স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য কি কন্ডিশন বা কি শর্ত মানতে হয়, ডেল্টা জি ইকুয়ালস টু নেগেটিভ হতে হয়, তাই তো? তাহলে ডেল্টা জি নেগেটিভ হবে, তাপগ্রাহী বিক্রিয়া বলেছে, ঠিক আছে? তাহলে ডেল্টা নেগেটিভ হতে গেলে ডেল্টা এইচটাকে নেগেটিভ হতে হবে, আর সাথে ডেল্টা এসটাকে পজিটিভ হতে হবে, তাই তো? তাই তো? তাহলে তাপগ্রাহী মানে এ থেকে বি, এইটা যদি তাপগ্রাহী হয় তাহলে বি থেকে এটার তাপ মুছি, তাহলে ডেল্টা এইচটাকে নেগেটিভ হতে হবে, ডেল্টা এসটাকে পজিটিভ হতে হবে, তাহলেই কিন্তু ডেল্টা জি নেগেটিভ হবে। তাহলে স্বতঃস্ফূর্ততার শর্ত হচ্ছে ডেল্টা এইচ, ডেল্টা জি নেগেটিভ, ডেল্টা জি নেগেটিভ হতে হবে,
ঠিক আছে, ডেল্টা জিটাকে নেগেটিভ হতে হবে। তারপরে বলছে দেখো 25°C উষ্ণতায় 0.05 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? একদম সিম্পল ফর্মুলা পিএইচ এর, পিএইচ মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস আয়ন। এবার H3 প্লাস আয়ন কনসেন্ট্রেশন কি করে বের করবে? H2SO4 দ্বিক্ষারীয় অ্যাসিড, তাহলে এখানে একটা H2SO4 এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.05 মোলার, তাহলে H3O প্লাস এর কনসেন্ট্রেশন কত হবে? H3 প্লাস এর কনসেন্ট্রেশন দ্বিগুণ হবে, কারণ দ্বিক্ষারীয় অ্যাসিড মানে দুটো H প্লাস দেবে, 2 ইন্টু 0.05 মোলার, তার মানে 0.1 মোলার। এবার এই 0.1টাকে এখানে বসাবে, এক উত্তরে চলে আসবে। এটা আমি করিয়েছি, এটা আমি অনেক কমিউনিটি পোস্টও করেছি অনেকবার। আচ্ছা, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো, আগের দিন করিয়ে দিয়েছি, আগের দিনের লেকচারটা ভিভিআই এটা ভালো করে দেখবে। আচ্ছা, স্থির চাপে বিক্রিয়া তাপ সিস্টেমের এনথালপির সঙ্গে সমান হয়, ব্যাখ্যা করো। এটা কিন্তু প্রমাণ আছে বইতে, করবে। ডেল্টা এইচ ইকুয়ালস টু এইটা, ঠিক আছে, এটা আছে বইতে, পেয়ে যাবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, দেখো এইখানে কিন্তু একটু কনফিউশন। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে কেলভিন প্লাঙ্কের মতবাদ আছে, কেলভিন প্লাঙ্ক আছে, ক্লসিয়াসের আছে, আর একটা আছে এনট্রপির রেসপেক্টে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। যদি কিছু কেলভিন প্ল্যাঙ্কের কথা উল্লেখ, মতবাদ বা বিবৃতির কথা, স্টেটমেন্টের কথা উল্লেখ না করে, তাহলে তোমরা এনট্রপির সাপেক্ষে যেটা আছে সেটাকেই লিখে দেবে দ্বিতীয় সূত্র হিসেবে, অসুবিধা নেই কিছু। আর যদি মনে হয় একটু খটকা লাগে তাহলে তিনটেই লিখতে পারো, কিন্তু সেটা আমার মনে হয় একটু লেন্দি হয়ে যাবে, অসুবিধা নেই। চেষ্টা করবে কম্প্যাক্ট ওয়েতে লেখার, সেটা তোমার পরীক্ষায় হয়তো যিনি কোশ্চেন করবেন তাকে বলে দেওয়া উচিত যে কেলভিন প্ল্যাঙ্কের মতবাদ বা ক্লসিয়াসের মতবাদ, অথবা এই যে এনট্রপির সাপেক্ষে বা এনট্রপির ভিত্তিতে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। তা যদি কোনো উল্লেখ না থাকে, আমি বললাম এনট্রপির রেসপেক্টে ওই জিনিসটাই বলবে। আর যদি দেখো তোমারই কনফিউশন হচ্ছে, বা তখন তুমি তিনটেই লিখে দিয়ে আসতে পারো, যেহেতু ওইটা ওই এনট্রপিটা দেখেও নাম্বার দিয়ে দেবে। কিন্তু চেষ্টা করবে শুধু উল্লেখ যদি এনট্রপি থাকে এনট্রপিটাই লিখতে, যদি উল্লেখ নাও থাকে এনট্রপিটা লিখতে। এবার যদি কেলভিন প্ল্যাঙ্ক বলে তাহলে কেলভিন প্ল্যাঙ্ক লিখবে, বা যদি ক্লসিয়াস বিবৃতি বলে তাহলে ক্লসিয়াস বিবৃতি লিখবে, ঠিক আছে। আচ্ছা, বইতে পেয়ে যাবে সবগুলো। অসওয়াল্ডের লঘুতা সূত্র, অসওয়াল্ডের ডাইলুশন ল, খুবই ইম্পর্টেন্ট। তার গাণিতিক রূপটি নিরূপণ করো, মানে প্রতিষ্ঠা করতে হবে সমীকরণটা, গাণিতিক রূপটা বইতে পেয়ে যাবে। 25°C উষ্ণতায় জলের আয়নীয় গুণফল, মানে আয়নীয় প্রোডাক্ট অফ ওয়াটার, কেডব্লিউ 25°C উষ্ণতায় কত? জলের 10⁻⁻14 কেডব্লিউ, সেই জন্য পিকেডব্লিউ 14 হয়। আচ্ছা, দ্রবণে কোনো লবণের অধক্ষেপণের শর্ত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শর্তটা বইতে পেয়ে যাবে। বাফার দ্রবণ কাকে বলে? একটি অ্যাসিড বাফার মানে অ্যাসিডিক বাফার, একটি ক্ষারীয় বাফারের উদাহরণ দাও, বইতে পেয়ে যাবে সব। আচ্ছা, কি ঘটে পর্যবেক্ষণ ও সমীকরণ সহ লেখো, ভাষায় লিখবে। ক্লোরোফর্ম, এটা কিন্তু অনেকবার বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট, ক্লাস 12 এর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, 11 এর ক্ষেত্রেও। এখানে তাপ দিলে মেনলি 6 AgCl বেরিয়ে যায়, 6 AgCl বেরিয়ে গেলে কিন্তু অ্যাসিটিলিন উৎপন্ন হয়, অ্যাসিটিলিন উৎপন্ন হয়। তাহলে এই যে অ্যাসিটিলিন তৈরি হলো আর কি, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অ্যাসিটিলিন তৈরি হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিভিআই। আচ্ছা, তারপরে দেখো বলা হচ্ছে জাস্ট অ্যাসিড, এটা অ্যাসিডে এনওএইচ দেওয়া আছে, ক্ষার দেওয়া আছে, তার মানে লবণ তৈরি হবে, সোডিয়াম সল্ট তৈরি হবে। এটা হচ্ছে এটা সোডিয়াম অ্যাসিডের, তারপরে এনওএইচ ক্যালসিয়াম অক্সাইড মানে সোডা লাইম তাপ দেওয়া আছে, মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, মানে মিথেন তৈরি হবে এখানে, ঠিক আছে, বি মিথেন। আচ্ছা, তারপরে দেখো বলছে CH3CH2Br ম্যাগনেসিয়াম ইথার, মানে গ্রিগনাট বিকারক তৈরি হবে, CH3CH2 MgBr। এবার এখানে ইথানল দেওয়া হয়েছে, তাহলে ইথানল দেওয়া হলে কি হয়? গ্রিগনাট বিকারক, C2H5OH, তাই তো। তাহলে এখান থেকে জাস্ট এ কিন্তু হাইড্রোজেনটা নিয়ে নেবে,
জলের সঙ্গে যেরকম হয় আর কি। তাহলে এই হাইড্রোজেনটা ডেল মাইনাস পোলার কোভ্যালেন্ট, কার্বনের সাথে ম্যাগনেসিয়ামের যে বন্ধনটা পোলার কোভ্যালেন্ট, ঠিক আছে। জাস্ট হাইড্রোজেনটা নিয়ে নিলে ওটা CH3 হবে, CH3 হবে আর কি ডি, ঠিক আছে একদম। আচ্ছা তারপরে দেখো কোয়েশ্চেনটা, প্রোপিন দিয়েছে, প্রোপিনে HBr পারক্সাইড, তার মানে অ্যান্টিমার্কনিক, কারণ HBr পারক্সাইড প্রভাব দেখায়, একমাত্র HBr পারক্সাইড প্রভাব দেখায়, তাহলে এখানে উৎপন্ন হবে CH3 CH2 তারপরে কেওইস জলীয় অ্যাকুয়াস কেওইস দেওয়া হয়েছে, অ্যাকুয়াস কেওইস মানে SN2 রিঅ্যাকশন হবে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, সাবস্টিটিউশন, তাহলে সাবস্টিটিউশন হলে এখানে যেটা হবে ওইস ঢুকবে, ব্রোমিন বেরোবে, সাবস্টিটিউশন, ঠিক আছে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলো। এবার SN2 কেন বললাম, কারণ 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, সেই জন্য SN2 পাতে যেতে হলো সাবস্টিটিউশনটা। তার অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগল কি, ব্রনস্টেড লাউরি কনসেপ্ট, ওটা পড়বে ভালো করে। অনুবন্ধী এইখানে কিন্তু নির্ণয় করতে দেয়, এই জায়গা প্রত্যেকটা করবে, মনে রাখবে। আর আমি এখানে একটা চার্ট করে দিই, এখানে সবগুলো না করে ছোট্ট করে, এটা যদি অ্যাসিড হয় তার অনুবন্ধী ক্ষার এটা, কারণ H প্লাস নিয়ে H এ তৈরি করতে পারে, আর H প্লাস দিলে, তাহলে এটা যদি অ্যাসিড হয় এটা কনজুগেট বেস সিবি, অ্যাসিডের কনজুগেট বেস এটা A মাইনাসটা, তাই তো। তাহলে অ্যাসিড আর তার কনজুগেট বেসের মধ্যে কি ইউনিটের পার্থক্য থাকবে, একটা প্রোটন ইউনিটের পার্থক্য থাকবে, সেটা এখান থেকে করে নিও আর কি। আচ্ছা এখানে বলেছে দেখো অ্যাসিটিক অ্যাসিডের আয়োনাইজেশন ধ্রুবক বলে দিয়েছে, তাহলে Ka দেওয়া আছে, তাহলে এখান থেকে Pk এটা বের করে নেবে, মাইনাস লগ Ka। অ্যাসিটিক অ্যাসিডের 0.05 মোলার দ্রবণে উহার বিয়োজন মাত্রা গণনা করো। তাহলে এখানে পিএইচ নির্ণয় করার জন্য লাগবে বিয়োজন মাত্রা এ করার জন্য অসওয়াল্ড ডাইলুশন ল, অসওয়াল্ডের যে ডাইলুশন লটা তোমরা পড়েছো, অসওয়াল্ডের ডাইলুশন লটাকে কাজে লাগাবে। অসওয়াল্ডের ডাইলুশন ল এর ওই পার্টটা কাজে লাগিয়ে তোমরা সলভ করতে পারবে, যে মানে এটা এই যে জিনিসটা আমি একটু বলে দিই এখানে, এটা বিয়োজন মাত্রা বলতে অসওয়াল্ডের ডাইলুশন ল মানে K/C এই ফর্মুলাটা দিয়ে করতে পারবে, তাই তো। তাহলে অ্যাসিটেট আয়নের গাঢ়ত্ব, তাহলে H প্লাস আয়নের যা গাঢ়ত্ব সেটা কি সি আলফা হয়, তাহলে H প্লাস আয়নের গাঢ়ত্ব আর অ্যাসিটেট আয়নের গাঢ়ত্ব সমান হয়, তাহলে সি আলফাই হবে, তাহলে সেই সি আলফা দিয়েই বের করবে, সি তো দেওয়া এখানে, আর আলফাটা এই ফর্মুলা থেকে পেয়ে যাবে, কে দেওয়া আছে, তাই তো। তারপর পিএইচ গণনার সময় এই যে মৃদু একক্ষারীয় অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ গণনার ফর্মুলা লিখবে, বা জাস্ট ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, কিন্তু ফর্মুলা না জানলেও কিন্তু এই যে আলফা জানো, আর কনসেন্ট্রেশন অফ H প্লাস মানে সি আলফা, সেখান থেকে কনসেন্ট্রেশন অফ H প্লাস পেয়ে গেলে বা H3O প্লাস পেয়ে গেলে তার পিএইচ মানে কি মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস আয়ন, তার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ডাইরেক্ট ফর্মুলা ওটাও লিখতে পারো। মৃদু একক্ষারীয় অ্যাসিডের কি করে পিএইচ বের করতে হয়, সেটা হচ্ছে পিএইচ ইকুয়ালস টু হাফ পিকেএ মাইনাস হাফ লগ সি, ঠিক আছে, এই ফর্মুলাটা। তাহলে এখানে কিন্তু তিনটে পার্ট, ঠিক আছে, কে দিয়ে আর সি দিয়ে জাস্ট আলফা বেরোবে, বিয়োজন মাত্রা বেরোবে, তারপরে কনসেন্ট্রেশন H প্লাস H3O প্লাস আয়নটা সি আলফা, তাহলে এইটা বের করতে পারলে বা অ্যাসিটেট আয়নের গাঢ়ত্ব বের করতে পারলে পিএইচ বের করতে পারবে, এই ফর্মুলাটা না কাজে লাগালেও হবে আর কি, ঠিক আছে। অনেক রকম ভাবে করা যায় আর কি, দেখো। আচ্ছা এখানে সংক্রয়ণ অবস্থা, এটা পারবে, ঠিক আছে। তারপরে এইরকম টাইপের কোয়েশ্চেন পড়ে, এই মলিকুল গুলো দিয়েছি মানে এই মলিকুল দেবে দেবে তা নয়, এরকম বিভিন্ন রকম মলিকুল ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কতটা সিগমা বন্ড কেন পাই বন্ড আছে সেটা দিতে পারে, সংক্রয়ণ অবস্থা কার্বনের, ঠিক আছে। তারপরে দেখো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টির জন্য যে সকল রাসায়নিক বিক্রিয়া সংঘটিত সেগুলি লেখো, আলোক রাসায়নিক ধোঁয়াশা কি, তার ক্ষতিকারক প্রভাব, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর অবক্ষয়ের জন্য সংঘটিত বিক্রিয়াগুলি বা ওজোন গহ্বর তৈরির কারণ, কার্বন মনোক্সাইড গ্যাস কার্বন ডাই অক্সাইডের চেয়ে বেশি ক্ষতিকর কেন, জল দূষণের কারণ, ইউট্রোফিকেশন কি, বিওডি কি, সিওডি কি,
কীটনাশক, পেস্টিসাইড, এই যে জিনিসগুলো সব কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, তারপরে কোন কোন মেটালের টক্সিসিটি কেমন, তার ক্ষতিকারক প্রভাব কেমন, যেমন লেড, মার্কারি, কোবাল্ট, ঠিক আছে, ক্যাডমিয়াম, এদের ক্ষতিকারক প্রভাব কেমন, এইগুলো কিন্তু দেখতে হবে। তারপরে দেখো এই জিনিসগুলো, অ্যালকেন যৌগটিতে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি কার্বন পরমাণু গুলোকে নির্দেশ করে এই ধরনের কোয়েশ্চেন পড়ে। এটার গঠনটা আঁকলেই বুঝতে পারবে। কার্বন পরমাণু বলতে কি, যে কার্বনটা একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত সে 1 ডিগ্রি, যে কার্বনটা আদার্স দুটো কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত সে 2 ডিগ্রি, যে কার্বনটা আদার্স তিনটে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত সেটা 3 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখবে কোনটা কত ডিগ্রি, এগুলো শেখানো হয়েছে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে 10⁻⁻, এটা এমসিকিউ আকারে আসে কোনো একটা সালে, তখন এমসিকিউ পড়তো, কিন্তু এই বছর তোমাদের যেহেতু সেমিস্টার সিস্টেমে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ পড়বে না, কিন্তু বড় বড় কোয়েশ্চেন আকারে পড়তে পারে 2 নম্বরের। এটা এর পিএইচ কত, 10⁻⁷, এটা বইতে পেয়ে যাবে, বা এটা শর্টকাটেও করা যায় আরেক রকম ভাবে, সেটা আমি আমার লেকচারে বলেছি, সেটা দেখতে পারো। বা 10⁻⁸ মোলার NaOH দ্রবণের পিএইচ কত বা পিওএইচ কত, এই কোয়েশ্চেন গুলো। ঠিক আছে, এখানে কিন্তু 7 হবে না, এটা কিন্তু 7-এর কম বি অপশানে উত্তর হবে, সেটা কিন্তু করা যায়, কারণ এখানে জলও আছে, জলেরও কিন্তু অটো আয়োনাইজেশন হবে, সেখান থেকে H+ আসবে, যেহেতু খুবই ডাইলুট সলিউশন। তাই তো, তাহলে সক্রিয় ভর গণনা করো, মানে কনসেন্ট্রেশন গণনা করবে। দ্রবণের ক্ষেত্রে সক্রিয় ভর মানে গাঢ়ত্ব, তাই তো, গাঢ়ত্ব নির্ণয় করবে। এখানে সহজ লাসাতেলের নীতি উদাহরণ সহ বিবৃত করো, তাহলে এরকম। তারপরে অ্যামোনিয়া যে উৎপাদন হচ্ছে, সেখানে দেখো কেপির রাশিমালা নির্ণয় করতে বলেছে, এরকম শুধু দেখবে 3টে আছে, একটা হচ্ছে PCl5 এর বিয়োজন, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট এর বিয়োজন। এদের বিয়োজন এইগুলো বিভিন্ন সালে কিন্তু পড়ে, কেপির রাশিমালা বইতে পেয়ে যাবে, ছায়া প্রকাশনীর বই যারা ফলো করো দেখবে PCl5 এর বিয়োজন দিয়ে কেপির রাশিমালা নির্ণয় করা আছে। 3টে আছে, অ্যামোনিয়াম কার্বামেট, বা 4টে আছে, কিন্তু তার মধ্যে থেকে 3টে করবে, PCl5, অ্যামোনিয়াম কার্বামেটের বিয়োজন, আর অ্যামোনিয়ার উৎপাদন। তা অ্যামোনিয়ার উৎপাদন দিয়ে কোশ্চেন আছে, কিন্তু তাছাড়া এইগুলো কিন্তু করে রাখবে, ইম্পর্টেন্ট আছে, বইতে পেয়ে যাবে। সময়ন প্রভাব কাকে বলে, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে একটু কোশ্চেন আসতে পারে। এবার লাসাতেলের নীতির প্রয়োগ, লাসাতেলের নীতির প্রয়োগ আছে, অ্যাপ্লিকেশন, তাহলে সেই প্রয়োগ দিয়ে কিন্তু কোশ্চেন করতে পারে, দেখো এখানে দিয়েছে যেমন। আচ্ছা, তারপরে দেখো হেন্ডারসন ইকুয়েশন দিয়ে, কিন্তু এখানে একটু মাথা খাটাতে হবে যে কি করে হচ্ছে। দেখো এখানে 25 ml পয়েন্ট অন নর্মাল NaOH দ্রবণ আর 50 ml পয়েন্ট অন নর্মাল অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ মেশানো হয়েছে। তাহলে দেখো পুরোটাই কিন্তু নিউট্রালাইজ হবে না, অতিরিক্ত কিছু অ্যাসিড থাকবে, সেই অ্যাসিড এবং যে লবণটা তৈরি হচ্ছে তাদের একটা মিশ্রণ, সেটা কিন্তু একটা বাফার দ্রবণ হিসেবে কাজ করবে। তাহলে সেই বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য হেন্ডারসন সমীকরণটাকে ইউজ করতে হবে, সেটা দেখবে এটা এক্সাম্পলে পেয়ে যাবে, এক্সাম্পলের নিউমেরিক্যাল প্রবলেমসে পেয়ে যাবে আর কি। আচ্ছা, তারপরে একটি বাফার দ্রবণে, এটাও তাই হেন্ডারসন সমীকরণ ইউজ করে করবে, একদম হেন্ডারসন ইকুয়েশন ইউজ করলে, হেন্ডারসন ইকুয়েশন বইতে আছে সব। আচ্ছা, তাপগতিবিদ্যার 3য় সূত্র, এটা পারবে। এই ধরনের একটা কোয়েশ্চেন একটু আগে আলোচনা করলাম। হেসের সূত্রের অ্যাপ্লিকেশন দিয়ে করা যায়, বা অপনয়ন জনিত রিয়াকশনটাকে কাজে লাগিয়েও করা যায় আর কি। এনট্রপির ভিত্তিতে তাপগতিবিদ্যার 2য় সূত্র। তারপরে ইথানলের স্ফুটনাঙ্ক দেওয়া আছে, বাষ্পীভবনের এনথালপি পরিবর্তন এত, এনট্রপির পরিবর্তন এই সেই ডেল্টা এস ইকুয়ালস টু ডেল্টা এইচ বাই টি, এই ফর্মুলাটা দিয়ে। আচ্ছা, এটাও এক্সাম্পলের অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছায়া প্রকাশনীর বইতে পেয়ে যাবে। সাম্য অবস্থা চ্যাপ্টার, সম্ভবত 5.4 উত্তর হবে এখানে। তা যা হোক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। এক্সাম্পল, আচ্ছা, রাসায়নিক পরিবর্তনে এনথালপির পরিবর্তন আন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা অধিকতর গুরুত্বপূর্ণ। দেখো বেশিরভাগ রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু স্থির চাপে সংঘটিত হয় বা সংঘটিত করা যায় সহজে। সেই জন্য আর আমরা কিন্তু এটা জানি, ডেল্টা এইচ সমান কিউ সাবস্ক্রিপ্টে পি, আর ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ সাবস্ক্রিপ্টে ভি। তাহলে
বেশিরভাগ বিক্রিয়াকে আমি স্থির আয়তনে করতে পারি না, কিন্তু বেশিরভাগ বিক্রিয়াকে কিন্তু আমি স্থির চাপে করতে পারি। সেজন্য রাসায়নিক পরিবর্তনে এনথালপির পরিবর্তনটা এই ডেল্টা এইচটা ব্যবহার বেশি ডেল্টা ইউ এর থেকে। ঠিক আছে, এটা বইতে পাবে, ডিটেল খুব সুন্দর করে আছে, নিঃসঙ্গ সিস্টেম। এটা এই ধরনের অঙ্ক একটু আগে দেখালাম যে অপনয়ন ভেবে ভেবে করা যায়, বা আর একটা ফর্মুলা ডাইরেক্ট ইউজ করলে পাওয়া যায়। ডেল্টা এইচ রিয়াকশনের ক্ষেত্রে এখানে সামেশন ওভার এনআই ডেল্টা H0 ফরমেশন অফ ith কম্পোনেন্ট, মানে এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, আইতম বিক্রিয়া সামেশন ওভার মাইনাস সামেশন ওভার এনজে ডেল্টা, এই ফর্মুলাটা ইউজ করে করতে পারো, কোনো ব্যাপার না, সহজই হবে। তাহলে অপনয়ন করেও করতে পারো, বা এই রিয়াকশন লিখে সিম্পলি এই ফর্মুলাটা ইউজ করেও করতে পারো। আচ্ছা, ক্রোমিয়াম এটা বাটারফ্লাই লাইক স্ট্রাকচার হয়, আমরা বলেছি ব্যতিক্রম একটা জিনিস, স্ট্রাকচার না আঁকতে পারলে কিন্তু বুঝতে পারবে না। কারণ তোমরা জানো যে কোনো একটা পরমাণুর তার যোজ্যতা কক্ষে যে কটা ইলেকট্রন থাকে বা সে যে গ্রুপে অবস্থান করে তার থেকে তার যোজ্যতা কক্ষে যে কটা ইলেকট্রন থাকে তার থেকে তার জারণ সংখ্যা বেশি হতে পারে না। এখানে কিন্তু +6 হবে, কারণ পারঅক্সাইড অক্সিজেন গুলো -1 আর নর্মাল অক্সাইডও -2, তাহলে 6টা অক্সিজেন, এখানে 5টা অক্সিজেন মিলে -6 হচ্ছে, তাহলে ক্রোমিয়ামটাকে +6 হতে হবে, কারণ ওভারঅল 0। এটা পাবে, এটা আমি লেকচারও দিয়েছি, বলেছি, রেডক্সের লেকচার দেখলেই বুঝতে পারবে, এটা বইতে পাবে, এগুলো সবই বইতে পাবে আর কি। তারপরে তুল্যাঙ্ক ভার নির্ণয় করে, এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ার ক্ষেত্রে P4 এর তুল্যাঙ্ক ভার, এটা বইতে পাবে। একই জিনিস বারবার চলে এসছে। আচ্ছা, আয়ন ইলেকট্রন মেথডের সাহায্যে বইতে পেয়ে যাবে, টেক্সট বই একদম। ছায়া প্রকাশনী যারা এই করো বা সাতরা, তারা সবই টেক্সট বইতে এইগুলো পেয়ে যাবে। এটা K2Cr2 O7 FeSO4 H2SO4 এর থেকে এই যে বিক্রিয়াটা। আচ্ছা দেখো, রেজোনেন্স থেকে কোয়েশ্চেন, রেজোনেন্স থেকে কিন্তু বলছে যে অ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটেট এর ক্যানোনিক্যাল গঠন আঁকবে। দেখবে যে অ্যাসিটেট আয়নের ক্যানোনিক্যাল গঠনে আমরা দুটো সমতুল্য ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেন্স স্ট্রাকচার পাই, আর সমতুল্য রেজোনেন্স স্ট্রাকচার যারা দেয় তাদের স্টেবিলিটি বেশি হয়, সেটা কিন্তু তার রেজোনেন্সটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইভাবে করবে, এটা বইতে আসে, দেখবে রেজোনেন্সের পার্টটাকে বা হাইপার কনজুগেশনের পার্টটা বা ইন্ডাকটিভ এফেক্টের পার্টটা, ইন্ডাকটিভ এফেক্ট হাইপার কনজুগেশন আর রেজোনেন্স, এই তিনটে জায়গায় একটু ভালো করে পড়বে। কেন কি, কারণ কার্বোক্যাটায়নের যে স্টেবিলিটি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দিয়ে কোয়েশ্চেন আসবে, সেটা কিন্তু এই তিনটে এফেক্টের কোনোটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, কখন কোনটা বেশি কার্যকরী হচ্ছে সেটা দিয়ে কিন্তু মাথায় ভাবনা চিন্তা করে কিন্তু উত্তর দিতে হবে আর কি, সেইগুলো একটু দেখে রেখো আর কি। আচ্ছা, বিউটা 1,3 ডাই আইনে কতগুলি সিগমা পাই, স্ট্রাকচার রাখতে পারলেই কিন্তু সিগমা। আর তার সাথে বলে রাখি, জিওসি পার্টের থেকে ইউপ্যাক নোমেনক্লেচার, মানে আইইউপিএসসি নোমেনক্লেচার। আইইউপিএসসি নোমেনক্লেচারটা কেন বলছি আমি তোমাদের করতে, কারণ দেখো এখানে আমি স্পেসিফিক কিছু কম্পাউন্ড তার নাম দিইনি, কারণ কি তোমরা যদি রুলটা ভালো করে জানো তাহলে যাই দিক না কেন সেটা কিন্তু করে দিয়ে আসতে পারবে। মাথাটা ঠান্ডা করে শুধু দেখবে কেমন স্ট্রাকচার আছে, রুলগুলোকে একটু, কয়েকটা স্পেসিফিক গুরুত্বপূর্ণ রুল আছে সেগুলোকে দেখে যাবে, কয়েকটা প্র্যাকটিস করে যাবে, আইডিয়ালি করলে দেখবে যাই দিক না কেন কিন্তু করাই যায় আর কি। আর একটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক স্কুলে কিন্তু এটা পড়ে। দেখো, সিলভার গুঁড়ো দিচ্ছে মানে এখানে কিন্তু কি তৈরি হবে, সিলভার গুঁড়ো দিচ্ছে মানে অ্যাসিটিলিন তৈরি হবে। অ্যাসিটিলিন NH2 তরল অ্যামোনিয়া, মানে সেই নিম্নতর অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন, তার মানে এখানে উৎপন্ন হবে প্রোপাইন। সেই প্রোপাইনে তোমরা 20% জল যোজন, মানে 20% H2SO4 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে সেই জল যোজন বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, মার্কনিকভ অ্যাডিশন টাইপের হবে, হয়ে যে ইনল তৈরি হবে, সেই ইনল থেকে টটোমেরিজমের মাধ্যমে কিন্তু কিটো ইনল টটোমেরিজম হয়ে গিয়ে কিটো ফর্ম চলে আসবে, অ্যাসিটোন তৈরি হবে। আচ্ছা, তারপরে এইটাই, এটাতে হাইড্রোজেন প্যালাডিয়াম মানে লিন্ডলার ক্যাটালিস্ট, মানে জাস্ট
প্রোপিন তৈরি হবে, প্রোপিন CH3CH ডাবল বন্ড CH2 তারপর HCl পারঅক্সাইড। এবার মনে রাখতে হবে পারঅক্সাইড এফেক্ট কিন্তু HCl দেখায় না, তাহলে পারঅক্সাইড দাও আর না দাও কিন্তু মার্কনিকভ অ্যাডিশনেই ঘটাবে। অনেকে কিন্তু ভুল করে মার্কনিকভ অ্যাডিশন দেখাতে এই অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন দেখাতে পারে, ভাবছে পারঅক্সাইড আছে, কিন্তু মনে রাখতে হবে যে only HBr shows peroxide effect, ঠিক আছে, only HBr shows peroxide effect। তাহলে এখানে কিন্তু মার্কনিকভ প্রোডাক্টই হবে। আচ্ছা, তারপরে এখানে 2 মোল HOCl, তাহলে অ্যাসিটিলিনে যদি 2 মোল HOCl দেওয়া হয়, তাই তো, তাহলে অ্যাসিটিলিন মানে অ্যাডিশন রিঅ্যাকশন হবে। HOCl দেওয়া হলো, একটা করে OH আর একটা করে Cl, আবার দেওয়া হলো OH OH Cl Cl H, তাই তো। এবার এই একই কার্বনের দুটো OH আনস্টেবল, তাহলে সেই জাস্ট জল বেরিয়ে গিয়ে ডাবল বন্ড O CH Cl2 এই ধরনের কম্পাউন্ড। এগুলো বইতে পাবে, সব টেক্সট বইতে পাবে, টেক্সট বইতে আছে। HOCl অ্যাডিশন, হাইপোহ্যালাস বা হাইপোক্লোরাস অ্যাসিড অ্যাডিশন। আচ্ছা, তারপরে দেখো একটা লেখা অঙ্ক এরকম টাইপেরও পড়ে অনেক, যে এরকম একটা আণবিক সংকেতযুক্ত দুটি সমবয়বী যৌগ A ও B ডিহাইড্রোবোমিনেশন বিক্রিয়ায় একই যৌগ C দেয়। C কে ওজন বিশ্লেষণ করলে, মানে ওজোনোলিসিস করলে, ওজন বিশ্লেষণ বলতে ওজোনোলিসিস বিক্রিয়া, অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড। দেখো আমরা যদি একটু রেট্রো ভাবি তাহলে সিটা কি সেটা পাবো, কারণ সি কে ওজোনোলিসিস করলে বলছে, ফর্মালডিহাইড আর অ্যাসিটালডিহাইড। তাহলে এখানে কার ওজোনোলিসিস করলে, এটা, এবার ভাবো এটাকে ওজোনোলিসিস করলে তো এটা উৎপন্ন হয়, আমি শিখিয়েছি এটাকে ওজোনোলিসিস করলে এটা হয়। তাহলে শর্টকাট তোমরা জাস্ট প্রোপিন পেয়ে গেলে সি পেয়ে গেলে প্রোপিন, এবং এইবার দেখো এমন একটা যৌগ সমবয়বী বলেছে, তাই না, তাহলে হয় অবশ্যই একই ডিহাইড্রোবোমিনেশন মানে এলিমিনেশন বিক্রিয়া, তার মানে CH3CH CH3 এটা, অথবা CH3CH2CH2Br, এই দুটোই দেখো একই যৌগ দেবে, এলিমিনেশন বিক্রিয়া করলে আলফা বিটা অপনয়ন হবে, তাহলে এই যে এটা A আর B, এটা যদি A হয় এটা B আর এটা C। পরিবর্তন করো ইথিলিন থেকে অ্যাসিটিলিন, অনেক রকম ভাবে করা যায়, একটা প্রসেস আগের যে লেকচারটা ছিল গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের, সেখানে বলেছি যে প্রথমে ব্রোমিন CCl4 দেবে, তাহলে ডাইব্রোমো ইথেন হবে, তারপরে ডিহাইড্রোহ্যালোজিনেশন দুবার করলেই তো অ্যাসিটিলিন তৈরি হয়ে যাবে। ক্লোরিনেশন, হ্যালোজিনেশন বা ক্লোরিনেশন করলেই এটা হয়ে যাবে, বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন। তারপরে এর ক্রিয়া কৌশল এটা টেক্সট বইতে পেয়ে যাবে, রেডিক্যাল পাথওয়েতে হয় আর কি। আচ্ছা, এটা অ্যাসাইলেশন, FC অ্যাসাইলেশন মানে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বা অ্যালকিলেশনের একটা ফুল লেন্থ ভিডিও আছে, আলোচনা করেছি। অ্যাসাইলেশনটা অধিক সুবিধাজনক অ্যালকিলেশনের থেকে, সেটাও পড়বে। এটা সালফোনেশন, এটা জল যোজন বিক্রিয়া, মানে লঘু H2SO4 দিলে এটা হয়ে যাবে, অথবা তোমরা আরেক রকম করতে পারো, HBr দিয়ে প্রথমে HBr দিয়ে ব্রোমোইথেন, তারপরে তাতে জলীয় KOH দিয়ে SN2 রিঅ্যাকশন করালে কিন্তু ইথানল উৎপন্ন হবে। দুরকম ভাবে করা যেতে পারে আর কি, জল যোজন করলাম সেটা করলেও করা যেতে পারে, মানে লঘু H2SO4 দিয়ে, বা প্রথমে জল যোজন করেও করা যেতে পারে, অথবা HBr অ্যাডিশন করে তারপর জলীয় KOH দিতে হবে, মানে HBr অ্যাডিশন ফলোড বাই SN2 রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা করতে হবে আর কি। আচ্ছা,
তারপরে এইরকম কোন আয়নটার স্টেবিলিটি, একটু আগে যেটা বলছিলাম যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দিয়ে কোশ্চেন পড়ে এখানে পড়ে গেছে, এখানে দেখো এরও রেজোনেন্স আছে কিন্তু এখানে রেজোনেন্সটা বেশি হবে, তাই দুটোই রেজোনেন্স হচ্ছে এবং এটা অ্যারোমেটিক ক্যারেক্টার আছে দেখো, এবং এখানে কিন্তু রেজোনেন্স বেশি হবে এই আয়নটার, ঠিক আছে, এর স্টেবিলিটি বেশি হবে, কারণ এখানে দেখবে তোমরা রেজোনেন্স গঠনাকৃতি যদি আঁকো তাহলে দেখতে পাবে এরকম 7টা মতো সমতুল্য রেজোনেন্স গঠনাকৃতি তৈরি হবে আর কি, ঠিক আছে, সেই জন্য এর স্টেবিলিটি কিন্তু বেশি, ঠিক আছে, রেজোনেন্স শক্তি বইতে পেয়ে যাবে। বলছে এই CH3Cl আর CH3 কে এর সঙ্গে পৃথকভাবে জলীয় এনে বিক্রিয়া ঘটালে কোন ক্ষেত্রে ক্রিয়াকৌশল পার্থক্য আলোচনা করে। দেখো এখানে যেহেতু 1 ডিগ্রি বা এটা 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 নর্মালি, কিন্তু CH3Cl কোনো স্টেরিক ফ্যাক্টর নেই, সেজন্য NOH দিলে এখানে কিন্তু বিক্রিয়াটা হবে SN2 পাতয়িতে, ঠিক আছে, আর এখানে 3 ডিগ্রি হওয়ায় এখানে সাবস্টিটিউশনটা হবে মানে সেই ঘটনাটা একই ঘটছে, সাবস্টিটিউশন হচ্ছে, মানে সাবস্টিটিউশন হচ্ছে, সাবস্টিটিউশন সাবস্টিটিউশন, ঠিক আছে, হচ্ছে, কিন্তু একটা SN1 পাতয়িতে একটা SN2 পাতয়িতে, ঠিক আছে, সাবস্টিটিউশন হচ্ছে একটা SN1 একটা SN2। এবার এই মেকানিজমটা বইতে পেয়ে যাবে, মেকানিজম SN1 আর SN2 এর মেকানিজম টেক্সট বুক, ঠিক আছে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশনের সমস্ত মেকানিজম আছে বা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনেরও আছে, ঠিক আছে। আচ্ছা, উদাহরণের সাহায্যে দেখাও যে দুটি পরিমাণগত ধর্মের অনুপাত সর্বদা অবস্থাগত ধর্ম হয়। এই যে রো ইকুয়ালস টু m/v, এটা দেখাতে পারো, কনসেন্ট্রেশন ইকুয়ালস টু n/v, এইগুলোর যে কোনো একটা দিয়ে ব্যাখ্যা করবে। এটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো, বইতে পেয়ে যাবে। আচ্ছা, বেনজিন ও টলিউনের মধ্যে কোনটি সহজে নাইট্রেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং কেন? অবভিয়াসলি টলুইন, কারণ বেনজিনের রিংয়ে ইলেকট্রন ঘনত্ব থেকে টলুইনের যে বেনজিন রিং বা ফিনাইল রিং বা বেনজিন বলা হয়, সেখানে ইলেকট্রন ঘনত্ব অবভিয়াসলি বেশি, কারণ এই যে CH3 গ্রুপটা থাকার জন্য এর প্লাস আই এফেক্ট আছে, আবার হাইপার কনজুগেশন আছে, ঠিক আছে, সেই জন্য এই যে রিংটা বেশি সক্রিয়, সেই জন্য রিংটা যত বেশি সক্রিয় হবে তত কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ARAC রিঅ্যাকশন তত ভালো হবে, ARAC রিঅ্যাকশন তত ভালো হবে আর কি, ঠিক আছে। তারপরে দেখো এইগুলো বলেছে যে এটা সোডিয়াম মোল দেওয়া হয়েছে, বলে অবভিয়াসলি এটা 1 মোল সম্ভবত, হ্যাঁ, যদি 2 মোল দেয় দুটো সাইড হতো, কারণ এই হাইড্রোজেন গুলো অ্যাসিডিক, তাই তো, অ্যাসিটিলিনের হাইড্রোজেন গুলো অ্যাসিডিক, যদি 2 মোল দেওয়া হয়, আমি 1 মোল ধরেই করছি, তাহলে একটা সাইডকে আমি, যদি 2 মোল দেওয়া হতো তাহলে দুটো সাইডে এরকম হয়ে যেত, একটা সাইডের হাইড্রোজেনকে সাবস্টিটিউশন। আচ্ছা আচ্ছা, এইবার এটাকে জলযোজন বিক্রিয়া, H2SO4 HgSO4 জলযোজন বিক্রিয়া, তাহলে সেটা অ্যাসিটালডিহাইড তৈরি হবে, আর লাল তপ্ত লোহার নল 600 ডিগ্রি তাপমাত্রা, তার মানে এটা সেই সাইক্লাইজেশন বিক্রিয়া হয়, 3টে অণু, তাই তো, বেনজিন তৈরি করে আর কি, সিটা হচ্ছে বেনজিন এখানে। তারপরে দেখো সেই সিকে ট্রিট করা, বেনজিনকে ট্রিট করা হচ্ছে আয়রন, মানে ক্লোরিনেশন হবে, না ক্লোরোবেনজিন। আচ্ছা, ফিডেলক্রাফট অ্যালকিলেশন অ্যাসাইলেশনের একটি করে উদাহরণ দাও, কোনটি জৈব যৌগ প্রস্তুতির ক্ষেত্রে উপযোগী বেশি, কেন? এটা পারবে, বইতে আছে সবই, ক্লিমেনসন বিজারণ, CO থেকে CH2 হয়ে যায় আর কি, CO গ্রুপ থেকে CH2। আচ্ছা, বেনজুয়েল পারক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায়, তার মানে জাস্ট এই পারক্সাইড যৌগ, পারক্সাইডে প্রোপিন, মানে এই জিনিসটা CH3CH, মানে অ্যান্টি মার্কনিক অ্যাডিশন হবে, HBr অ্যাডিশন করা হচ্ছে পারক্সাইড আছে,
বেঞ্জুয়েল পারক্সাইড মানে পারক্সাইড সেটা একটা, তাহলে জাস্ট অ্যান্টিমার্কনিক অফ অ্যাডিশন হবে CH3CH2 বিয়ার। এটা একটু আগে করা হলো, খুব ইম্পর্টেন্ট। জল যোজন বিক্রিয়া, অ্যাসিটন তৈরি হয়, মানে প্রথম ইনল তৈরি হয়, সেই ইনলটা টটোমেরিজম হয়ে কিটো ইনল অ্যাসিটন তৈরি হয়ে যাবে আর কি। এখানে এটা হচ্ছে এটা অ্যাসিটন, এটা হচ্ছে অ্যাসিটন। আচ্ছা ঠিক আছে, এইবার তোমরা উডস বিক্রিয়া বা ভার্টস বিক্রিয়া করবে, ইলেকট্রোলিসিস, নাইট্রেশন, এফসি রিয়াকশন, গ্যাটারম্যান কচ বা গ্যাটারম্যান, ঠিক আছে, ওজোনোলিসিস, ঠিক আছে। এই রিয়াকশন গুলো একটু টিকা হিসেবে পড়ে যাও আর কি, ঠিক আছে। ডিকার্বক্সিলেশন, আর লাস্ট আমি একটু বলবো ইথেন, ইথেনের ইক্লিপসড আর স্ট্যাগার্ড কনফরমেশন টা আঁকবে নিউম্যান প্রজেকশন ফর্মুলায়, নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে, ঠিক আছে। নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে ইথেনের ইক্লিপসড এবং স্ট্যাগার্ড কনফরমেশনের গঠন ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ঠিক আছে। লিন্ডলার ক্যাটালিস্ট কি, এটা লিন্ডেন কি, ঠিক আছে, লিন্ডেন মানে বিএইচসি, এইগুলো, এই যে জিনিসগুলো বললাম এইগুলো করো। আমি বলছি তো অনেক কমন পেয়ে যাবে, আগের লেকচারটাও আমি দিয়েছি, সেটাও ভালো করে দেখো। যতটা পারা যায় আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করলাম। আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা দেখছো তারা অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে।